সুস্বাগতম। মোহাম্মদ মাকসুদুর রহমান, ইন্সট্রাক্টর, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিভাগ, মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ। নবম শ্রেণীর কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১ প্রথম পত্র, অধ্যায় ৭। আজকের পাঠ শিরোনাম স্প্রেডশিট কি তা ব্যক্ত করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা কলম ও খাতা নিয়ে প্রস্তুত থাকবে যেন প্রয়োজনীয় অংশটুকু তোমরা নোট নিয়ে নিতে পারো। পাঠের উদ্দেশ্য, এ পাঠ শেষে শিক্ষার্থীরা স্প্রেডশিট সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। আলোচ্য বিষয় স্প্রেডশিট এর ধারণা, স্প্রেডশিট প্যাকেজের তালিকা, স্প্রেডশিট প্যাকেজ হিসেবে মাইক্রোসফট এক্সেল, পূর্ব ধারণা। প্রিয় শিক্ষার্থী, এ পাঠের জন্য আবশ্যিকভাবে প্যাকেজ সফটওয়্যারের ধারণা, এর শ্রেণীবিভাগ ও উদাহরণ সম্পর্কে ধারণা থাকতে হবে। আশা করছি তোমরা পূর্বেই এ ধারণা অর্জন করেছ। আজকের পাঠে সহায়তার জন্য আমি একবার স্মৃতিচারণ করছি। প্যাকেজ সফটওয়্যার হচ্ছে এমন সফটওয়্যার যা সফটওয়্যার নির্মাতা কোম্পানিগণ সুনির্দিষ্ট কোনো কাজের জন্য সফটওয়্যার তৈরি করে বাজারজাতকরণ করে, আর ব্যবহারকারীগণ তাদের প্রয়োজনে বাজার থেকে কিনে তা ব্যবহার করতে পারে। প্যাকেজ সফটওয়্যার নানাভাবে শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। এর মধ্যে মাইক্রোসফট অফিস এর নাম তোমরা শুনে থাকবে। এটি বহুল ব্যবহৃত, ব্যাপক জনপ্রিয় একটি সফটওয়্যার। এতে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সহ আরও বেশ কিছু সফটওয়্যার প্যাকেজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে অবহিত হয়েছ সফটওয়্যার শ্রেণীগুলোর মধ্যে রয়েছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, যার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এমএস ওয়ার্ড, স্প্রেডশিট অ্যানালাইসিস প্যাকেজ সফটওয়্যার, এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট সফটওয়্যার, যা স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যারের ক্যাটাগরিতে পড়ে। স্টুডেন্ট, এই পর্যায়ে আমরা জানব স্প্রেডশিট সম্পর্কে। স্প্রেডশিট হচ্ছে একটি ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটার অ্যাপ্লিকেশন যাতে টেবুলার ফর্মে ডাটা সংরক্ষণ হয় ও বিশ্লেষণ করা হয়। স্প্রেডশিটকে ওয়ার্কশিটও বলা হয়ে থাকে। এটি এক ধরনের ইলেকট্রনিক ডকুমেন্ট। এই সফটওয়্যারে টেবিলের সেলে ডাটা রেখে কাজ করা হয়ে থাকে। প্রত্যেক সেল এ টেক্সট, সংখ্যা, ফর্মুলা ও ফলাফল ধারণ করে থাকে। স্প্রেডশিট প্যাকেজের একটি
তালিকা নিম্নে দেয়া হলো। মাইক্রোসফট এক্সেল, আমি রিপিট করছি, মাইক্রোসফট এক্সেল, লোটাস, কিংসফট স্প্রেডশিট, ওপেন অফিস ক্যালক, কিউটি ক্যালক এক্সপ্রেস, সেল প্রো, স্প্রেড 32, শিক্ষার্থী, স্প্রেডশিট প্যাকেজ হিসেবে মাইক্রোসফট এক্সেল সম্পর্কে আমরা জানব। মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরিকৃত একটি ব্যাপক জনপ্রিয় স্প্রেডশিট অ্যানালাইসিস প্যাকেজ, সফটওয়্যার অথবা প্রোগ্রাম। এই প্রোগ্রাম মাইক্রোসফট অফিস স্যুটের সাথেই অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে গাণিতিক, পরিসংখ্যানিক, লজিক্যাল এবং বিভিন্ন ধরনের হিসাবে ব্যবহার করা হয়। এর সর্বশেষ ভার্সন হল এক্সেল 2019। এটি মাইক্রোসফট অফিস 2019 এর সাথে বাজারে এসেছে। এই সফটওয়্যারের বহুমুখী ব্যবহার রয়েছে, বিশেষ করে ডাটা সংগঠিতকরণ ও অর্থনৈতিক বিশ্লেষণ এই সফটওয়্যারের কার্যকর ব্যবহার বিশ্বজুড়ে একে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। শিক্ষার্থী, স্প্রেডশিট প্যাকেজ সফটওয়্যারের বিভিন্ন ভার্সন রয়েছে। এই ভার্সনগুলোর মধ্যে উইন্ডোজ 3.0 অপারেটিং সিস্টেমের সাথে মূলত মাইক্রোসফট এক্সেলের যাত্রা শুরু। আর এই প্রথম মাইক্রোসফট এক্সেলের ভার্সন ছিল 3.0। তারপর মাইক্রোসফট এক্সেল 95 এর ভার্সন বাজারে আসে। তারপর অব্যাহতভাবে মাইক্রোসফট এক্সেলের 97, 2000, এক্সপি, 2003, 2007, 2010, 2013, 2016, 2019 ভার্সনসমূহ বাজারে এসেছে। শিক্ষার্থী, মাইক্রোসফট এক্সেলের 2007 ভার্সন থেকে ব্যাপক পরিবর্তন আসে। এখানে এসে মেনুবারের পরিবর্তে রিবন ট্যাব ব্যবহার শুরু হয়। স্টুডেন্ট, পরবর্তী স্লাইডগুলোতে আমরা এই সম্পর্কে ধারণা পাব। এই পর্যায়ে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের ব্যবহারিক ক্ষেত্রসমূহ।
মাইক্রোসফট এক্সেল ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে ডাটা এন্ট্রি কার্যক্রমে। আমি আবার বলছি, মাইক্রোসফট এক্সেলের ব্যবহার হচ্ছে ডাটা এন্ট্রি, ডাটা ব্যবস্থাপনা, অ্যাকাউন্টিং, অর্থনৈতিক বিশ্লেষণ, চার্ট ও গ্রাফ তৈরি, সময় ব্যবস্থাপনা, কার্য ব্যবস্থাপনার মতো নানা ধরনের কাজে এক্সেলের ব্যাপক ব্যবহার হয়ে থাকে। শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা মাইক্রোসফট এক্সেলের কাজের পরিবেশ সম্পর্কে ধারণা নিব। মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারে প্রবেশ করলে যে স্ক্রিন দেখা যায়, এটি সেই স্ক্রিন। এই স্ক্রিনে যেই এলাকা জুড়ে আমরা কাজ করতে পারি, এই এলাকাটিকে নানাভাবে নানা উপাদান ব্যবহার করে ফলপ্রসূভাবে কাজে লাগানো হয়ে থাকে। এই স্ক্রিনের সবচেয়ে উপরে যে বার, সেটি হচ্ছে টাইটেল বার। টাইটেল বারে সফটওয়্যারের নাম ও ফাইলের নাম অন্তর্ভুক্ত হয়। কুইক অ্যাক্সেস টুলবার, এই সফটওয়্যারে খুব বেশি ব্যবহার হয় এমন টুলগুলো কুইক অ্যাক্সেস টুলবারে অন্তর্ভুক্ত হয়। একজন ব্যবহারকারী চাইলে এই টুল কমাতে বাড়াতে পারে। শিক্ষার্থী, আমরা একবার এক্সেল সফটওয়্যারে যাব, আর আমরা এখান থেকে এই কুইক অ্যাক্সেস টুলবারে একটু ধারণা নিয়ে নিতে চাই। এখানে যে টুলগুলো আছে, আমরা চাইলেই এখানে আরও টুল সংযুক্ত করতে পারি। স্পেলিং টুল, এটাকে আমরা এখানে সংযুক্ত করে নিতে চাই। নিশ্চয়ই তোমাদের দৃষ্টিতে এসেছে একটি টুল আমরা সংযোগ করে এটাকে বাড়িয়ে নিচ্ছি। আবার একইভাবে আমরা এই স্পেলিং টুলটাকে আনচেক করে এখান থেকে হাইড করে দিতে পারি। এভাবে কুইক অ্যাক্সেস টুলবার আমাদের কার্যক্রমকে ফলপ্রসূ করে তুলতে পারে। আমরা আবার ফিরে যাই আমাদের মূল স্ক্রিনে। শিক্ষার্থী, টাইটেল বারের পরে রিবন, যাতে অনেকগুলো ট্যাব সংযোজিত রয়েছে। ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, এভাবে অনেকগুলো ট্যাব সংযোজিত রয়েছে। প্রত্যেকটা ট্যাব অনেকগুলো করে টুল অন্তর্ভুক্তি করে। এই টুলগুলো আবার গ্রুপ আকারে সন্নিবেশিত থাকে। তোমরা নিশ্চয়ই অবলোকন করেছ অ্যালাইনমেন্ট গ্রুপ, নাম্বার গ্রুপ, স্টাইল গ্রুপ, সেল গ্রুপ, ফন্ট গ্রুপ, ক্লিপবোর্ড গ্রুপ, এভাবে প্রত্যেকটা ট্যাবে টুলগুলো গ্রুপ আকারে বিন্যস্ত থাকে। এডিটিং এরিয়া। শিক্ষার্থী, যে এলাকা জুড়ে আমরা
কার্য সম্পাদন করে থাকব সেই পুরো এলাকা হচ্ছে এডিটিং এরিয়া। মাইক্রোসফট এক্সেলে প্রতিটি শিটে বিস্তর এডিটিং এরিয়া রয়েছে। আমরা আরও একবার এক্সেলের মূল স্ক্রিনে যাব আর আমরা দেখব এর ব্যাপকতা। ডানে বামে ক্রমাগত এটা উপরে নিচে ক্রমাগত এটা উপরে নিচে যে আমরা কাজ করতে পারবো। আমরা মূল ডকুমেন্টে ফিরে আসি। শিক্ষার্থী, এই এডিটিং এরিয়া কলাম এবং রোতে বিভক্ত থাকে। কলামগুলো এ বি সি ডি এভাবে নামকরণ করা হয়। এই নামকরণকৃত এরিয়াকে বলে কলাম হেডার। একইভাবে রোগুলাকে 1 2 3 4 5 এভাবে চিহ্নিত করা হয়। এগুলাকে রো হেডার বলা হয়ে থাকে। স্টুডেন্ট, আমরা ইতিমধ্যে টাইটেল বার জেনেছি, কুইক অ্যাক্সেস টুলবার জেনেছি, রিবন জেনেছি, এডিটিং এরিয়া জেনেছি, কলাম হেডার জেনেছি, রো হেডার জেনেছি। স্টুডেন্ট, কলাম এবং রো এর সংযোগস্থলে আয়ত আকার ঘর তৈরি হয়। পুরো এডিটিং এরিয়া, পুরো শিট এভাবে অনেক ঘরে বিন্যস্ত। প্রতিটি ঘরকে সেল বলে। আবার বলছি, রো এবং কলাম যে আয়তক্ষেত্রে সংযোজিত হয় অথবা কলাম এবং রো এর সংযোগস্থলে যে আয়তক্ষেত্র তৈরি হয়, এই প্রতিটা আয়তক্ষেত্র হচ্ছে সেল। এই সেলগুলোর মধ্যে যে সেলে এখনই কাজ হবে এমন সেলটিকে বলে কার্যকর সেল। প্রতিটি শিটে একটি মাত্র কার্যকর সেল থাকবে। আবার বলছি, প্রতিটি শিটে কার্যকর সেল থাকবে শুধুমাত্র একটি। সেল পয়েন্টার। কার্যকর সেল মোটা আয়ত আকার ঘর, মোটা আয়ত আকার বক্স দিয়ে চিহ্নিত করা হয়, যাকে সেল পয়েন্টার বলে। আবার বলছি, সেল পয়েন্টার হচ্ছে কার্যকর অথবা অ্যাক্টিভ সেলের মোটা আয়ত আকার ঘর। শিট ট্যাব। শিক্ষার্থী, মাইক্রোসফট এক্সেলে ফাইলগুলো বিভিন্ন শিটে বিভক্ত থাকে। শিটগুলো সাধারণত শিট 1, শিট 2, শিট 3 এভাবে নামকরণ করা হয়ে থাকে। একটি এক্সেল ফাইল অর্থাৎ ওয়ার্কবুকে বাই ডিফল্ট 3টি শিট থাকে। আমরা এর কম বেশি দেখে থাকব। একজন ব্যবহারকারী চাইলেই এই শিট সংখ্যা বাড়াতে পারে, আবার কমাতে পারে। আমরা আরও একবার এক্সেল সফটওয়্যারে যাব। এখানে শিট 1 এবং শিট 4 দুইটি শিট রয়েছে। আমরা নতুন শিট সংযোগ করতে চাইলে নিউ ওয়ার্কশিটে ক্লিক করব, আর একটি করে শিট সংযোজন হয়ে যাবে। আবার ক্লিক করব, একটি করে শিট সংযোজন হয়ে যাবে। আবার যদি রাইট ক্লিক করে শিটের উপর ডিলিট ক্লিক করি, শিট মুছে যাবে। রাইট ক্লিক, ডিলিট, শিট মুছে গেল। এভাবে আমরা শিট সংখ্যা বাড়াতেও কমাতে পারি। প্রিয় শিক্ষার্থী,
এক্সেলে বাই ডিফল্ট 3টি শিট থাকবে, আমরা শিটগুলো বাড়াতেও কমাতে পারি। কার্যকর শিট, শিটগুলোর মধ্যে যে শিটে এই সময় কাজ হচ্ছে সেই শিটকে কার্যকর শিট অথবা অ্যাক্টিভ শিট বলা হয়। সাধারণত একটি শিট কার্যকর শিট থাকে, একজন ব্যবহারকারী চাইলে একসাথে একাধিক শিটকে কার্যকর শিট করে নিতে পারে। নেম বক্স, শিক্ষার্থী সেল পয়েন্টার যে ঘরে থাকবে, যেই সেলে থাকবে সেই সেলের অ্যাড্রেস নেম বক্স ধারণ করে। আবার কোনো সেল অথবা একটি রেঞ্জকে একটি নাম দেয়া যায় এই নেম বক্স থেকে। আমি আবার বলছি, অ্যাক্টিভ সেল পয়েন্টার যেই ঘরে থাকবে, যেই সেলে থাকবে তার অ্যাড্রেস ধারণ করে নেম বক্স। আমরা একবার এক্সেল স্ক্রিনে যাব, E5 সেলে সেল পয়েন্টার রয়েছে আর নেম বক্সে E5 রয়েছে। এভাবে আমরা যদি B3তে ক্লিক করি, নেম বক্সে B3 অ্যাড্রেস চলে এসছে। আবার এখানে আমরা D5 অ্যাড্রেস লিখে যদি এন্টার করি, D5 সেলে সেল পয়েন্টার চলে যাবে। এভাবে এই নেম বক্সের ব্যাপক ব্যবহার রয়েছে মাইক্রোসফট এক্সেলে। শিক্ষার্থী ফর্মুলা বার, মাইক্রোসফট এক্সেল এর ব্যাপক ব্যবহার রয়েছে হিসাব নিকাশের কাজে। আর হিসাব নিকাশ সহজ ও ফলপ্রসূভাবে ব্যবহারের জন্য ফর্মুলা বারের ব্যাপক ব্যবহার রয়েছে। আমরা আরও একবার এক্সেলে যাব। যে কোনো একটা সেলে কোনো ফর্মুলা লিখতে চাইলে ধরে নিই আমরা এখানে 10 এবং 15 যোগ করতে চাই। ফর্মুলা বারে ফর্মুলা লিখেছি আর এন্টার করলে অ্যাক্টিভ সেলে রেজাল্ট চলে আসবে, ফলাফল চলে আসবে। আমরা এন্টার করছি, 25 চলে আসছে। আবার এখানে সেল পয়েন্টার নেওয়ার সাথে সাথে ফর্মুলা বারে ফর্মুলা দেখাবে। এভাবে আমরা এই ফর্মুলা বারে ব্যবহার করব এবং ব্যবহার অনেক ব্যাপক হয়ে থাকে। আমরা পরবর্তী ক্লাসগুলোতে হয়তো এর ব্যবহার আরও জানব। ভার্টিক্যাল স্ক্রল বার, ভার্টিক্যাল স্ক্রল বার বিস্তৃত এই শিটগুলোতে উপরে নিচে আসা যাওয়ার জন্য ভার্টিক্যাল স্ক্রল বার ব্যবহার করা হয়ে থাকে। আমরা যদি আরও একবার এক্সেলে যাই, আমরা দেখব, আমরা যদি রো হেডারের দিকে একটু দৃষ্টি দিই, আমরা দেখব যদি এটা স্ক্রল করি নিচের দিকে, ক্রমাগত এটা নিচের দিকে যেতে থাকছে। আবার যদি আমরা উপরের দিকে স্ক্রল করি, আমাদের এই শিটটা উপরের দিকে যেতে থাকবে। এভাবে আমরা ভার্টিক্যাল স্ক্রল বার ব্যবহার করে উপরে নিচে স্ক্রল করতে পারি। হরিজন্টাল স্ক্রল বার ব্যবহার করে একইভাবে শিটের ডানে এবং বামে যেতে পারি। স্ট্যাটাস বার, একজন ব্যবহারকারী ব্যবহারের কোন অবস্থায় আছে সেটা প্রদর্শন করে স্ট্যাটাস বার। অ্যাক্টিভ সেল ডাটা এন্ট্রির জন্য প্রস্তুত রয়েছে, এটা প্রদর্শন করছে স্ট্যাটাস বার রেডি হিসেবে। এভাবে বিভিন্ন ধরনের স্ট্যাটাস প্রদর্শন করে থাকে স্ট্যাটাস বার। প্রিয় শিক্ষার্থী, এই পাঠে আমরা যা যা জেনেছি,
স্প্রেডশিট সংজ্ঞায়িত করা। আমরা জেনেছি স্প্রেডশিট প্যাকেজের তালিকা তৈরি করা। স্প্রেডশিট প্যাকেজ হিসেবে মাইক্রোসফট এক্সেলের পরিচয়। মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন ভার্সন। মাইক্রোসফট এক্সেলের ব্যবহারিক ক্ষেত্র। মাইক্রোসফট এক্সেলে কাজের পরিবেশ পরিচিতি। শিক্ষার্থী, এই পর্যায়ে তোমাদের হয়তো অনেক জিজ্ঞাসা থেকে থাকবে। আমরা তোমাদের প্রশ্নগুলো কভার করতে চেষ্টা করব মূল্যায়ন পর্বে। তোমরা তোমাদের প্রশ্ন এবং আমাদের স্ক্রিপ্টের প্রশ্ন মিলিয়ে নিবে এবং প্রতিটা প্রশ্নের অ্যান্সার মিলিয়ে নিবে। প্রশ্ন 1, স্প্রেডশিট এর সংজ্ঞা দাও। 1, স্প্রেডশিট এর সংজ্ঞা দাও। স্প্রেডশিট হচ্ছে মাইক্রোসফট এক্সেলের সেকেন্ডারি ডকুমেন্ট। স্প্রেডশিট হচ্ছে মাইক্রোসফট এক্সেলের সেকেন্ডারি ডকুমেন্ট, যা রো এবং কলামে বিভক্ত থাকে। প্রশ্ন 2, 3টি স্প্রেডশিট প্যাকেজের নাম লিখো। 3টি স্প্রেডশিট প্যাকেজের নাম লিখো। উত্তর: 1, মাইক্রোসফট এক্সেল। 2, লোটাস। 3, সেল প্রো। প্রশ্ন 3, মাইক্রোসফট এক্সেল কী ধরনের সফটওয়্যার? প্রশ্ন 3, মাইক্রোসফট এক্সেল কী ধরনের সফটওয়্যার? উত্তর: মাইক্রোসফট এক্সেল হচ্ছে স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার। উত্তর: মাইক্রোসফট এক্সেল হচ্ছে স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার। প্রশ্ন 4, মাইক্রোসফট এক্সেলের সর্বশেষ ভার্সন 3টি উল্লেখ করো। সর্বশেষ ভার্সন 3টি হচ্ছে মাইক্রোসফট এক্সেল 2013, মাইক্রোসফট এক্সেল 2016, মাইক্রোসফট এক্সেল 2019। আমি আবার বলছি, মাইক্রোসফট এক্সেলের 2013, 2016 ও 2019। প্রশ্ন 5, মাইক্রোসফট এক্সেলের 3টি ব্যবহার লিখো। উত্তর: ডাটা এন্ট্রি, ডাটা ব্যবস্থাপনা, কার্য ব্যবস্থাপনা। উত্তর: ডাটা এন্ট্রি, ডাটা ব্যবস্থাপনা, কার্য ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে তোমাদের জন্য রয়েছে বাড়ির কাজ। কাজগুলো সম্পন্ন করে শ্রেণী শিক্ষকের কাছে তোমাদের জমা দেওয়া লাগবে। প্রিয় শিক্ষার্থী, কাজগুলো সম্পন্ন করে শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে। 1, সেল কাকে বলে? 1 নম্বর কাজ হচ্ছে সেল কাকে বলে। 2, মাইক্রোসফট এক্সেল এ মোট সেল সংখ্যা কত? 2, মাইক্রোসফট এক্সেলে মোট সেল সংখ্যা কত? 3, কার্যকর সেল অথবা অ্যাক্টিভ সেল কাকে বলে? বাড়ির কাজ 3, কার্যকর সেল অথবা অ্যাক্টিভ সেল কাকে বলে? 4,
সেল পয়েন্টার কি? 4 সেল পয়েন্টার কি? 5 শিট ট্যাব কি? 5 শিট ট্যাব কি? 6 কার্যকর শিট বলতে কি বোঝায়? 6 কার্যকর শিট বলতে কি বোঝায়? 7 কুইক অ্যাক্সেস টুলবার এর অবস্থান কোথায়? কুইক অ্যাক্সেস টুলবার এর অবস্থান কোথায়? এতে অন্তর্ভুক্ত 3টি টুলের নাম লেখো। এতে অন্তর্ভুক্ত 3টি টুলের নাম লেখো। 8 মাইক্রোসফট এক্সেল এ রিবন বলতে কি বোঝায়? 8 মাইক্রোসফট এক্সেল এ রিবন বলতে কি বোঝায়? 9 3টি রিবন ট্যাব এর নাম লেখো। 3টি রিবন ট্যাব এর নাম লেখো। 10 এডিটিং এরিয়া বলতে কি বোঝায়? এডিটিং এরিয়া বলতে কি বোঝায়? 11 টিকা লেখো। স্ট্যাটাস বার, টিকা লেখো। স্ট্যাটাস বার, টাইটেল বার, টাইটেল বার, ফর্মুলা বার, ফর্মুলা বার, ভার্টিক্যাল স্ক্রল বার, ভার্টিক্যাল স্ক্রল বার, হরিজন্টাল স্ক্রল বার, হরিজন্টাল স্ক্রল বার। শিক্ষার্থী, তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।